বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এই দেশের প্রতিটি পরতে পরতে রয়েছে সবুজে ঘেরা। আর এই সবুজে ঘেরা মাটির বুক চিরেই কিন্তু এদেশের কৃষকরা ফসল ফলাচ্ছেন। বাংলাদেশের যে কয়টি অর্থকরী ফসল রয়েছে, বেশ চাহিদা সম্পন্ন একটি অর্থকরী ফসল হচ্ছে আখ। সবুজ কৃষির আজকের পর্বে আমরা এই আখ কিভাবে উৎপাদন করা হয়, এই আখ উৎপাদন করতে গিয়ে কৃষকরা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আখ থেকে গোল্ডেন সুগার, লাল চিনি উৎপাদন হচ্ছে, যেটির চাহিদা পুরো দেশ জুড়ে। সেই চিনি কিভাবে উৎপাদন করা হয়, পুরো প্রক্রিয়াটা আপনাদের সামনে আমরা আজ তুলে ধরব। সে পর্যন্ত সাথেই থাকবেন। দর্শক, স্বাগত জানাচ্ছি সবুজ পথে সমৃদ্ধির গল্প নিয়ে সবুজ কৃষির আজকের পর্বে। আর আমি সাথে আছি আব্দুল্লাহ খান মুন্না। দর্শক, আমি ইতিমধ্যে দাঁড়িয়ে আছি আখ খেতে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে বিশাল আখের ক্ষেত। তো এই আখ কিভাবে পরিচর্যা করেন, কী ধরনের রোগবালাইয়ের সম্মুখীন হলে এখানকার কৃষকরা কিভাবে তা সমাধান করেন, সে বিষয়ে আমি কথা বলবো। এখানকার একজন কৃষক আছেন, হজরত আলী চাচা। আমরা তার কাছ থেকে জানবো তিনি কিভাবে আখ চাষাবাদ করছেন। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালোই, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের এলাকায় তো আজকে আসলাম আখ চাষ সম্পর্কে জানতে। তো এই আখ চাষ আপনি কতদিন যাবত করে আসছেন? আখ চাষ আমার জন্মের আগের থেকেই চলতেছে। এরপরে আমরা সব সময় এটা করে যেতেছি। আর বৈশাখ মাস হইলে এটা আমরা নাগাই, এই চারাটা নাগাই বৈশাখ মাস হইলে, ক্ষেতের মধ্যে চারাটা নাগাই বৈশাখ মাস হইলে। পরে ওই ক্ষেত টানি বান্ধি, এই দেখেন বিড়ি দেখছেন, এটা বান্ধি। বান্ধার পরে আবার 400 বান্ধি, 400 বান্ধার পরে আবার যখন পুষ মাসের পহিলাতে উকবাঙ্গা আরম্ভ করি, একেবারে বৈশাখ মাস আঙ্গর এটা শেষ হয়। আচ্ছা চাচা, আমি একটু জানতে চাই, এই যে আমি আখ খেতে দাঁড়াই আছি, এইটার কি আখ মানে কেটে ফেলছেন? হ্যাঁ, এটা কেটে ফেলছি। আচ্ছা, কেটে ফেললে এই যে এইটা কি বিট দেওয়া লাগে নাকি? হ্যাঁ, এটা বীজ দিতেও বানাল ভরে যাবো। বিট দিতে হয়। তাহলে এই যে আখের চারাগুলো কত ফিট দূরত্ব রোপণ করেন? 1 ফুট 1.5 ফুট। মানে এই যে একটা গেপ হচ্ছে 1-1.5 ফিট। 1-1.5 ফিট। এখানে তো আমি দেখছি যে একটা, দুইটা, তিনটা, চারটা গাছ। মানে কি 4টা 5টা 6টা তৈরি হয়। এই দেখছেন, একসাথে কি 6টা দিছেন নাকি একটা থেকে 6টা? 4টা 5টা এই 6টা, এই একটা রো হয়েছে। ও, একটা রোয়া থেকে 6টা বের হইছে। তো 6টা যখন বের হয়, এটা কি বৈশাখ মাসে রোপণ করেন? এটা বৈশাখ মাসে রুইতে হয়। বৈশাখ মাসে রোপণ করার কারণটা কি? বৈশাখ মাস আঙ্গর বাঙ্গা যে নামিলা ভরে যায়, তখন এটা এই বৃষ্টি করলে তো বৈশাখ মাসও এটা লাগায়। লাগে না? বৈশাখ মাসে লাগাইলেই আনের এইটা বাদে সারা বছর এটা করতে হয়। এই যে এই ক্ষেতটা তো কেটে ফেলছেন নাকি? হ্যাঁ, এই ক্ষেতটাকে আবার রেডি করবেন কিভাবে? এই ক্ষেত্রা অন আবার আলবামো মিশিং নাই না, মিশিং দা ট্রাক্টর দা আলবামো পুরো ক্ষেতটাকে একের ভরা ক্ষেত আলু হাইরিয়া। পরে এটা আবার মই সমান করিয়া এই মোতা বাচ্চা ফেলাম, মোতা বাচ্চা ফেলাইয়া পরে আবার কেল করিয়া লাগামো। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে এই যে আখের বীজটা বা এই চারাটা কোথা থেকে সংগ্রহ করেন? চারাটা সংগ্রহ করি এই যে কোশাল যে রুইছি এটার আগাতে আবার চারাটা রাখিয়া দিমু। ও, আগা থেকে? হ্যাঁ হ্যাঁ, আগাতে রাখিয়া দিমু। ওইডি বিছার মধ্যে ফাটাইয়া পরে ওইডি আবার রুমু। আচ্ছা, এই যে বৈশাখ মাসে রোপণ করার পর একটা পরিপক্ক চারা হতে কতদিন সময় লাগে? চারা হইতে ধরুন 15 দিন 20 দিন। 20 দিন। হ্যাঁ। আর তারপরে পুরো গাছটা হতে পরে ওইটা হইলেই পরে চারাটা যখন এতটুকু হবে তখন ওইটা আবার কেল দিয়ে লাগাই দিমু। কেল দিয়ে লাগাই দিমু? হ্যাঁ, কেল দিয়ে লাগাই দিমু। সার ওষুধ যা আছে। আচ্ছা, সারের বিষয়টা একটু বলেন তো, যে কিভাবে মানে কখন কখন সার? যখন আমরা এই ক্ষেত্রা আলবাই ট্রাক্টর দা আলবার সময়, আলবার পরে যখন এটা চারাটা লাগামু কেল দিয়ে হাইরা আর ওই বিষ, দানাদার বিষ, খোল, তারপরে সার, নাল সার, মাইটা সার, এইগুলি দিয়ে হাইরা পরে আমরা গোছাটা লাগাই। লাগানির পরে যদি বৃষ্টি না পড়লো তাহলে আমরা কলতে পানি দিই, নলকূপতে, বুঝছেন? নলকূপতে পানি দেয়, পানি দিলে আর চারাটা মেরায় না, একেবারে ওইটা তরতাজা
একেবারে পুষ্ট হইতেছে। আচ্ছা চাচা, এই যে দিন দিন তো আখ চাষের চাষি সংখ্যা কমে যাচ্ছে, আখ উৎপাদনও কমে যাচ্ছে, এটা কারণটা কি মনে করেন? এটা কারণটা হইলো আপনার যে পরিশ্রমের হিসাবে বুঝছেন, পরিশ্রমের হিসাবে এটা পোষাই হারে না। পোষায় না কারণটা কি? আমরা তো ওই যে এই দেখা গেছে লাল চিনি পাই না, খাইতেই পাই না। ওই যে সেক্ষেত্রে আপনাদের দরটা পোষায় না কেন? একটু দরটা মাঝে মাঝে বাড়ি মারে। তো এই যে চিনি বিক্রি করে কি আপনারা লাভবান হতে পারছেন না? লাভবান হয়েছি, অনেকেই হয়েছে লাভবান। কেউ খোঁজে এই যে জাগর খরাই রেখে গরু লাগে, এগর যখন জাগা যখন কম, হ্যাঁ তো মানে খরাই রাখতে হয়। খরাই রাখলে তো একটু কম পোষাবই। আর আমরা যাগর নিজের জায়গা, আমরা যে তৈরি করা হয় আঙ্গুর তো যা খালি কামলার টেহাডাই যায় আর সারের টেহাডাই আঙ্গুর পোষায়। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে তো আমরা সারাদিন এই যে আখ চাষ নিয়ে কাজ করলাম, এই যে চাচাও দীর্ঘ সময় আমাদেরকে বিভিন্ন বিষয় ঘুরিয়ে দেখালেন, পাশাপাশি আখ থেকে চিনি উৎপাদনের যে প্রসেসটা সেটাও আমরা দেখলাম। তো এই যে আপনাদের ফুলবাড়িয়ার এই আখ চাষ ইতিমধ্যে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, তো এই যে দীর্ঘ সময় আপনারা কৃষি এই আখ নিয়ে কাজ করছেন, তো এটার সম্ভাবনাটা কেমন দেখছেন? সম্ভাবনা এখন যতই দিন যাচ্ছে ততই কিন্তু আমাদের আখের আবাদ, বিশেষ করে রাধাকানা 11 নম্বর রাধাকানা ইউনিয়ন পলাশতলী যে গ্রামটা, এই গ্রামে আখের এই বছর আমার প্রায় একটা পরিসংখ্যান তথ্য আমি পাইছি, প্রায় 120 হেক্টর আখের আবাদ এই এলাকা হয়েছে। এখানে লোকাল যে ভ্যারাইটি আছে এটা হলো মিশ্রিমেলা ফার্ম, কিন্তু বর্তমানে অত্যাধুনিক জাতগুলি আছে, ঈশ্বরদী 16 আছে, ঈশ্বরদী 41 আছে, ঈশ্বরদী 42 আছে। তার মধ্যে জনপ্রিয় জাত হলো ঈশ্বরদী 41। এটার চিনির গুণগত মান ভালো হয়, চিনি পরিষ্কার হয়, এটার মার্কেট প্রাইস ভালো পাওয়া যায়। তো এই এলাকায় যতই দিন যাচ্ছে ততই আখের আবাদ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যেহেতু জিআই স্বীকৃতি হিসাবে একটা স্বীকৃতি অলরেডি পেয়ে গেছে। ওনারা চিনির যাতে গুণগত মান ভালো থাকে, আমি সেই লক্ষ্যে ওনাদেরকে নিয়ে কাজ করিতেছি। একটা গ্রুপ আমি গঠন করেছি, আখ গুড় উৎপাদন কৃষক গ্রুপ, ওনাদেরকে নিয়ে আমি কাজ করিতেছি। ওনাদের সাথে সার্বক্ষণিক আমাদের দেখা হচ্ছে, আমি মাঠ ভিজিট করতেছি, কখন কি পরামর্শ দেওয়া লাগে আমি ওনাদেরকে পরামর্শ দিচ্ছি। ওনারা সার্বিকভাবে আমার পরামর্শ নিচ্ছেন এবং আমাকে সহযোগিতা করছেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। যে আপনারা অতি কষ্ট করে এই জিটিভি আমাদের অজু পরাগায় আসছেন, সেজন্য আপনাদেরকে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন যে কৃষকরা কিভাবে আখ চাষ করেন, আর এই আখ চাষ করতে গিয়ে কী ধরনের সমস্যার সম্মুখীন হন এবং কিভাবে তা সমাধান করেন, সে বিষয়টিও আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই পর্যায়ে নিচ্ছে একটু বিরতি, ফিরছি একটু পর, সেই পর্যন্ত সাথেই থাকবেন। আর বিরতির পর আপনারা দেখতে পারবেন যে কিভাবে এই আখ ক্ষেত থেকে আখ সংগ্রহ করে কিভাবে তা চিনিতে রূপান্তরিত করে এবং কিভাবে তা বাজারজাতকরণ করেন, সে পর্যন্ত সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে। আমি এখন যেই জায়গাটিতে অবস্থান করছি, আমার ঠিক পেছনে একটি বিশাল কর্মযজ্ঞ চলছে, আর এই কর্মযজ্ঞ হচ্ছে এই আখ থেকে চিনি উৎপাদন করা। আপনারা জানেন যে এই আখের চিনির কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশের বাজারে। এখন আমরা কথা বলবো একজন কৃষক ভাই, যারা এই আখ থেকে চিনি উৎপাদন করে প্রক্রিয়াজাতকরণ করছেন এবং কিভাবে তা বাজারজাতকরণ করে, সেই বিষয়টি আপনাদের সামনে আজ তুলে ধরব। দর্শক, এই পর্যায়ে আমরা কথা বলবো এখানকার যিনি চাষি ভাই রয়েছেন, হারুন রশিদ ভাই। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের এই যে আখ থেকে চিনি উৎপাদন প্রসেস কেমন চলছে? জি, এখন আমাদের তো পুরো পুরাদনের সিজন ভালোই চলছে। তারা আখ কেটে এখানে কি নিয়ে আসে? জি, আপনার কেটে কেউ আনে, আপনার ঠেলা গাড়ি আছে, আপনার ওই 2 চাকার আপনার গাড়ি বানাই নিয়ে আসে, আবার কেউ মাথা দিয়ে আসে, যার যার ওই আপনার লোকেশন বুঝে কাছাকাছি থাকলে মাথায় নিয়ে আসে, দূরে হলে আপনার ওই গাড়ি বা আপনার ঠেলা গাড়ি আপনার আইনা এই জল করে স্পটে আইনা আপনার আগের দিনকে আইনা কাটে আইনা জড়া করবে, একদিনটা সুলাবে, তারপরের দিনকে আপনার ওই চিনি উৎপাদন করবে। টোটাল প্রসেসটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের একটু দেখাবেন। আচ্ছা, আমি যদি একটু ভেঙে ভেঙে আপনার কাছ থেকে জানতে চাই, প্রথমে এই যে আখ সংগ্রহ করে আপনি এই জায়গায় নিয়ে আসতে ভাইকে দেখছি যে আখটাকে মানে পরিষ্কার করছে। পরের ধাপটা কি? যে এখান থেকে আপনার আমরা মেশিনের কাছে নিব, বাদের চাকায় দেবো, মানে চাকায় রস বাই করবো,
এটা আমাদের মেশিন যেগুলো আমরা বলি গাছ বলি, এই মেশিনের নামটা কি? এটা আমরা উক গাছ বলি, মানে আখেরা আমরা তো আঞ্চলিক ভাষায় উক বলি, এই উক গাছ বলি। এই উক গাছে আপনার আমরা চাগাই, রস চাগাই, রস চাগাই আমরা বাদে চুলায় নিই আর কি, জাল করে নিই। যদি আপনার কড়াইতে দেয় তাহলে আধা ঘন্টা থেকে 25 মিনিট একটা খোলা নামাইতে লাগে, আর তাওয়ায় দিলে 1.5 থেকে 2 ঘন্টা লাগে। আচ্ছা, এই যে এখন তো উনি জাস্ট খালি মানে পরিষ্কার করলেন, জি জি। তো এটা কি এই অবস্থায় কি আপনারা এর ভিতরে দিবেন না? জি, এই অবস্থায় দিব। এটা এটা আপনার যে তো ময়লা নাই, বাহ্যিক যে ময়লা টয়লা থাকতে পারে ওইগুলো আপনার ফেলাই দিচ্ছে আপনার। ফেলাই দেন না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের একটু দেখান। তো এখন তো মেশিন স্টার্ট হলো নাকি? মেশিং স্টার্ট হলো। তারপর কি এই যে প্রসেসের মাধ্যমে এই যে প্রসেসিং এর মাধ্যমে রস বের হচ্ছে, হ্যাঁ, যেগুলো আমরা চিনির জন্য উপযোগী হবে। এটা কি একটা উক গাছ কি একবারই ঢুকে? একটা ওকে একবারে, এটা আপনার একসাথে ফিনিশিং হয়ে যাবে। এটা আপনাদের কিন্তু এখানে কোনো রস নাই, ও শুকনো একদম শুকনো, একদম ফিনিশ। পরবর্তী এই ছাপাগুলো কি করে? এটা শুকায় আপনার লাকড়ির কাজে ব্যবহার করে, আমাদের এই লাকড়ি দিয়ে আমরা রান্না বান্না করি আর কি। দর্শক, এই যে আপনারা দেখছেন যে এই যে গাছ বলে ওনারা লোকাল ভাষায়, এই গাছে এই আখ মাড়াই করা হচ্ছে, এবং মাড়াই করার পরে এই যে রস হচ্ছে, এটাকে এই জায়গায় একটা ছাঁকনি আছে, চাকরি জালি নেট নেট, নেট নেট। এই নেটের মাধ্যমে যে আবর্জনা বা গাদ রয়েছে সেই গাদ থেকে কিন্তু পরিষ্কার করে এই পরিষ্কার রসটা এই চুলায় 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 নিয়ে যায়। ভরা হচ্ছে। এখান থেকে আপনার সামনে চুলা রয়েছে। আচ্ছা, এই যে চিনির যে আপনারা উৎপাদন করেন, এই চিনির কি কোনো মান রয়েছে, মানে এই ক্যাটাগরি বা বি ক্যাটাগরি এরকম কিছু? চিনি আপনার তাওয়াতে যেটা ই করে, একটু আপনার মানের দিক দিয়ে ওটা আপনার আমরা বলি বি ক্যাটাগরি, আর যেটা করাইতে হয় এটা এক ক্যাটাগরি। এই রসটা কি আমরা খেতে পারবো এখন? হ্যাঁ, খেতে পারবেন, এটা 100%। গ্লাস দিয়ে গ্লাস। দর্শক, এই যে একটা প্রক্রিয়ার মাধ্যমে ছাঁকা হয়েছে, আবার আরেকটা প্রক্রিয়ার মাধ্যমে ছাঁকার জন্য আমরা একটা ছাঁকনি ব্যবহার করলাম। তো এই রসটা আমি একটু খেয়ে দেখবো যে আসলে এটার স্বাদের এই রসটা কেমন। নিশ্চয়ই দেখি একটু। খুবই খুবই মিষ্টি। নিশ্চয়ই এর থেকে ভালো চিনি উৎপাদন হবে, এটাই আশা করছি। চলুন আমরা আপনাদেরকে দেখাই কিভাবে রস থেকে জাল দিয়ে চিনি উৎপাদন করা হয়। তাহলে এই যে কাঁচা রসটা আপনারা কতক্ষণ জাল দিচ্ছেন এখানে? কাঁচা রসটা আমরা প্রথমভাবে 30 থেকে 35 মিনিট জাল দিতে হয়। জাল দেওয়ার পরে আপনার পাকা রস করা হয়। পাকা রস আবার সামনে দিলে আপনার আবার ওই 30 মিনিটের মতন সামনে লাগে চিনি বানানোর জন্য। ওইটা আপনার চুলার নিচ থেকে টান থেকে ওখানে বাইরে আমরা ওখানে বুঝতে পারি যে এটা খোলা এসে পড়ছে। খোলা আসলে চিনির উপযোগী হবে, তখন আমরা চুলা থেকে নামায় ওই নিচে নামাই নিই। নিচে নামাই বাদে বাইরে 15 থেকে 10 মিনিট এরকম লাগে, তারপরে আপনার চিনি হয়ে যায়। আচ্ছা, একটু দেখি আপনাদের প্রসেসটা। দর্শক, এই যে প্রথম যে 3টা চুলা, এখানে মোট 7টা কড়াই। তো এই 7টা কড়াইয়ের মধ্যে প্রথম 3টাতে এটা কন্টিনিউয়াসলি তারা সকাল থেকেই শুরু করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না? জি জি জি। সন্ধ্যা পর্যন্ত। তো এটার প্রসেস হচ্ছে এই 3টাতে প্রথমে কাঁচা রস রেখে এই যে এখানে একটা গাঁত তৈরি হচ্ছে, যে গাদের জন্য আমরা যে শিমুলের কষ দেই। এই যে ভাই যেটা বলছিলেন যে গাঁতটাকে পরিষ্কার করার জন্য ন্যাচারাল শিমুলের কষ, এটা দিলে আপনার গাছ ময়লা ওটা পরিষ্কার হয়ে যাবে। এই কষটা কিভাবে তৈরি করেছেন? এটা আপনার ডাল ওই যে বা ছাল চুলাইয়া আপনার চেষ্টা দিয়া ডুব দেওয়া বাইরে এলেই আপনার হয়, বাদে আপনার পানির সাথে কষলাই নিলেই আপনার কষ ছাড়ে। আর এই কষে এখানে দিলে আপনার ময়লা কেটে যায়। দর্শক, এই যে এখানে গাঁত তৈরি হয়, যেহেতু চুলাটা অনেক বড়, সামনের দিকে চুলার তাপটা বেশি থাকে, তাই এই কাঁচা রসটা একটা নির্দিষ্ট সময় এই গাঁত ওঠা পর্যন্ত এখানে অপেক্ষা করে এবং এটা পিছনে থাকে। এবং এখানে যে শিমুলের রস রয়েছে, ভাই ইতিমধ্যে বললেন যে এই রস ব্যবহার করে এই গাঁতটাকে পরিষ্কার করা হয়।
দর্শক, এই যে গাঁত পরিষ্কার করার পরে এই রসগুলো সামনের চুলোতে দেওয়া হয়। এখানে তাপটাও অনেক বেশি, আর এখানেই মূলত চিনি তৈরি হওয়ার যে প্রাথমিক যেই কাজটি পর্যন্ত সেটা এখানেই তৈরি হয়। এখান থেকে জাল দেওয়ার পর যখন এটা পরিপূর্ণ ওনারা বুঝতে পারে যে কখন এটার জাল হয়েছে, হওয়ার পরে এখান থেকেই রসটা নামিয়ে এই যে পাশেই দেখছেন যে এখানে চিনি প্রসেস করছে। দর্শক, এই যে একদম প্রস্তুতকৃত চিনি, লাল চিনি, যেটা বাংলাদেশে খুব চাহিদা সম্পন্ন, এটা স্বাদটা যদি একটু দেখি, আপনারা যদি একটু দেখেন খুব ক্লোজভাবে, চিনিটা কিন্তু এখন খুব গরম। এটা কিভাবে সংরক্ষণ করবেন? এটা আপনার বস্তা করে রাখে, আবার আমাদের আগের আছে মটকা আছে বা পুরাতন মটকা আছে বড়, যদি বছর মাটির মটকা আছে, ওটাতে পুলি দিয়া আপনার যদি একটু রোদ্র দিয়া শুকাইয়া জরজরা করে ঠান্ডা করে রাখা দিলে আপনার 1 বছর প্লাস 1 বছর চলবে। হ্যাঁ, 1 বছর চলবে। দর্শক, এই যে চিনি একদম প্রস্তুত হয়ে গিয়েছে, তো এটা স্বাদটা কেমন আমি একটু খেয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। পূর্ণ মিষ্টি, একদম মিষ্টি বলতে যেটাকে বোঝায় আসলে খুবই মিষ্টি। মানে আপনি যদি সাদা চিনি খান আর এই লাল চিনি খান, এটা পার্থক্য আপনি আসলে তখনই বুঝতে পারবে, খেয়েই বুঝতে পারবেন। অসাধারণ। আর আমি যেহেতু গরম খাচ্ছি, আরও বেশি মজা লাগছে। এখানে কি তার এই তাওয়াতে জাল দিচ্ছে? এটা হলো আপনার তাওয়া পদ্ধতি, ঠিক আছে। এটাতে আমরা মূলত লেবার কম লাগে, আর এগুলো এখানে একসাথে আপনার প্রায় 1 মণ চিনি মারানো যায়, যা 40 কেজির মধ্যে। এক তাওয়াতে একসাথে করলে আপনার এটা আপনার 2 ঘন্টার মধ্যে 1 মণ চিনি হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা কতক্ষণ জাল দিবেন এভাবে? এটা আপনার 1 ঘন্টা জাল দিলে হয়ে যাবে। তারপরে এটার এর পরের প্রসেসটা কি? এরপর আমরা নামাই নিই, নিচে নামাই এখানে আসার পরে নিচে নামাবো। চুলা থেকে নামায়া এখানে আপনার নামায়া ঠান্ডা করতে হয়। হ্যাঁ। ঠান্ডা করে এই যে আপনার আছে, আমরা এটা ওই হাফা বানাই লইছি আপনার, ওটাতে আপনার আস্তে আস্তে নাড়া দিলেই আপনার চিনিতে রূপান্তর হয়। এটা আপনার 20 থেকে 22 মিনিট বা 25 মিনিট এরকম লড়াইলে আপনার চিনিতে রূপান্তর হয়। এখন কি এটা ভিজা অবস্থা আছে? আর ভিজা অবস্থা আছে, এটা আপনার আরো কিছুক্ষণ ঠান্ডা হলে পরে আপনার চিনি হয়ে যাবে। গরম আছে? গরম, এটা আপনার পুরো গরম। ঠান্ডা হলে চিনি আপনার জর্জরা হবে আর কি। গুড়ের মতো হয়ে গেছে। এটা যে আপনার যদি সংরক্ষণ এ ব্যাগে রেখে দেয় তাহলে গুড় হয়ে যাবে। হ্যাঁ, এটা গুড়ের আগ পর্যন্ত, গুড়ের ডলতে হয় না, আপনার রেখে দিলে হয়। আর এটা আপনার ফিনিশিং দেবো যে আপনার কাঠের দেওয়া, ওটা যত ডলবে তত ফিনিশিং হবে, জর্জরা হবে, দানাদার হবে। এটা তো খাওয়া যাবে না? খাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে, তাতে একটু দাম তো এটা। দর্শক, এই যে তাওয়া দেওয়ার পর এখানে এনে এই যে রসটা আছে সেটাকে ঠান্ডা করার প্রক্রিয়ার কাজ চলছে। এই যে কাঠের যেই কি বলে এটাকে, এটা আমরা হাফা বলি আর কি। হাফা, এই কাঠের হাফা দিয়ে এইভাবে ডলে কিন্তু এটাকে একটা দানাদার পর্যায়ে নিয়ে যেতে হয়। তো এটা কিন্তু খুব পরিশ্রমের কাজ, আমার খুবই পরিশ্রম হচ্ছে এটাকে করা। আসলে এটা যারা অভিজ্ঞ তারাই করতে পারবে। আর এখন যদি আমি একটু দেখাই, এখন কিন্তু এই চিনিটা এই যে অনেকটা আঠালো গুড়ের মতো দেখতে, এটা যদি আপনি টিপেন তাহলে কিন্তু গুড় তৈরি হয়ে যাবে। তো দর্শক, আজ সারাদিন আপনাদেরকে দেখালাম কিভাবে আখ থেকে চিনি তৈরি করা হয়। এ পর্যায়ে নিচ্ছি একটু বিরতি, আর বিরতির পর আমরা কথা বলবো এখানকার যিনি এই ফুলবাড়িয়া উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা রয়েছেন সুমাইয়া আহমেদ। আমরা তার কাছ থেকে জানবো কৃষকরা এই আখ চাষ করতে গিয়ে বিভিন্ন ধরনের রোগবালাইয়ের সম্মুখীন হচ্ছেন, এই রোগবালাই থেকে কিভাবে তারা সমাধান পাচ্ছেন, আমরা তার কাছ থেকে একটু জেনে নেব।
আমরা হাজির হয়েছি ফুলবাড়িয়া উপজেলা পরিষদে। অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুমাইয়া আহমেদ, আমরা তার কাছ থেকে জানবো তিনি কিভাবে এই আখ চাষিদের পাশে থেকে সমস্যা সমাধান করে এই আখ শিল্পকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। কেমন আছেন আপনি? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, এই যে আপনাদের ফুলবাড়ি উপজেলায় মোট কত শতাংশ বা কত একর জমিতে আখের চাষ হচ্ছে? আমাদের বর্তমানে ফুলবাড়িয়া উপজেলাতে 750 হেক্টর জমিতে হচ্ছে আখের আবাদ হচ্ছে এবছর। কি পরিমাণ? 47,000 মনের মতো আর কি। আচ্ছা, এই যে সিজনটা কখন হয়? এটা হচ্ছে মূলত ফুলবাড়িয়াতে হয় হচ্ছে মার্চ এপ্রিলের দিকে, কিন্তু নর্মালি হচ্ছে আখের সময় হচ্ছে নভেম্বরের দিকে। তো এখানে হচ্ছে যে করতে করতে মার্চ এপ্রিলের দিকে আর কি লাগানো হয়। তাহলে এই যে বর্তমানে কি পরিমাণ চিনিটা উৎপাদন হচ্ছে, কি পরিমাণ? আমাদের চিনি উৎপাদন হচ্ছে, আমাদের টোটাল আবাদ এরিয়া হচ্ছে আপনার 750 হেক্টর। এর 25% হচ্ছে ফুলবাড়িয়াতে হচ্ছে চিনি উৎপাদন হয়, লাল চিনি হিসাবে, যেটা ফুলবাড়িয়ার একটি ঐতিহ্য। আচ্ছা আপা, এই যে আখ চাষিরা চাষাবাদ করতে গিয়ে কি ধরনের রোগবালাইয়ের সম্মুখীন হচ্ছে তারা? আখ চাষিরা মূলত যে সমস্যাটার সম্মুখীন হয় সেটা হচ্ছে আখের লাল পচা রোগ। এটা আখটা তো মূলত হচ্ছে যে রসটা নিবে, কিন্তু লাল পচা রোগের কারণে পুরো আখটাই হচ্ছে ইনফেক্টেড হয়ে যায়। এই কারণে হচ্ছে রসটা তখন কম পাওয়া যায়। এটা কখন হয়? এটা মূলত হচ্ছে যে যখন আখটা শুরু হয় তার হচ্ছে কয়েক মাস পরে এটার আক্রমণ দেখা দেয়। এটা হচ্ছে একটা ভাইরাল রোগ, এই কারণে হচ্ছে এই সমস্যাটার সম্মুখীন হয় তারা। সমাধানটা কিভাবে করছে? সমাধানটা হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন যেমন আমাদের ফুলবাড়িয়া উপজেলা থেকে, আমাদের উপজেলা কৃষি অফিস থেকে হচ্ছে আমরা বিভিন্ন অফিসার এবং মাঠ পর্যায়ে আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছে তারা হচ্ছে এটা সার্বক্ষণিক মনিটরিং করে। এবং প্রথমে আমরা যেটা করতে বলি, আমরা যেটা বলি যে একটা পরিষ্কার চাষাবাদ, যেমন আখের ক্ষেত্রে পরিষ্কার রাখা, পরিষ্কার চাষাবাদ করা, সেটা বলি। এছাড়া যখন রাসায়নিকের প্রয়োজন হয়, যখন রাসায়নিক ওষুধ দিবে, তখন হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী যে কৃষি অফিসারগণ আছেন তারা হচ্ছে মাঠে গিয়ে পর্যবেক্ষণ করে তারপর হচ্ছে তারা হচ্ছে প্রেসক্রাইব করে ওষুধ। আচ্ছা, এই যে কৃষক যে ম্যানুয়াল পদ্ধতিতে আখ চাষ করে বা আখ থেকে চিনি উৎপাদন বা গুড় উৎপাদন করছে, তো এর মধ্যে আমরা ইতিমধ্যে যেটা দেখলাম যে হাইজিনিকের একটা প্রবলেম, কৃষকের সচেতনতা হোক বা লেবার সংকট বা উন্নত প্রযুক্তি না থাকার কারণে হইতে পারে। আমরাও সবাই কনসার্ন, স্পেশালি হচ্ছে আখ যেটা লাল চিনি যেটা উৎপাদন করা হয় সেখানে হচ্ছে আপনাকে প্রথমে আমি বলেছি যে পুরোটা বিষয় হচ্ছে ম্যানুয়ালি হয়। তারা হচ্ছে সরাসরি আখ কেটে সেটা হচ্ছে তারা হচ্ছে রস করে ফেলে। ধোয়ার যে বিষয়টা, মানে হাইজিন মেনটেনের যে বিষয়টা, সেটা খুব কম হয়। এখন আমি আপনাদেরকে এটাই বলবো এবং আমি বলতে চাই, মেসেজটা দিতে চাই যে এই বিষয়টা যেন একটু সবাই একটু নজর দেয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমরা দেখলাম আখ চাষাবাদ করতে গিয়ে কৃষকরা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, কী ধরনের রোগবালাই তারা সমাধান পাচ্ছেন কৃষি কর্মকর্তাদের কাছ থেকে, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছি। এই পর্যায়ে আমরা কথা বলবো ফুলবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তার সাথে, তার কাছ থেকে জানবো এই আখ চাষের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কী ধরনের পরিকল্পনা রয়েছে তার কাছে, আমরা সেটি তার কাছ থেকে জানবো। কথা বলার জন্য আমার সাথে উপস্থিত আছেন ফুলবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ। আমরা তার সাথে কথা বলবো এই আখ চাষের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে, তিনি কি ধরনের কাজ করছেন। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? নিশ্চয়ই ভালো আছি। তো আমরা জানতে চাচ্ছি, যেহেতু এই আখ থেকে চিনির চাহিদা কিন্তু বাংলাদেশে ব্যাপক, আপনি জানেন যে প্রায় 95%-এর অধিক চিনি আমদানি করতে হয় বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। তো এমত অবস্থায় এই যে আখ চাষের যে একটা সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনাকে আপনারা কতটুকু কাজে লাগাতে পারছেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, সবাইকে, জিটিভিকে বিশেষ করে। ফুলবাড়িয়ার যে একটি ঐতিহ্যবাহী পণ্য, ফুলবাড়িয়ার আখ থেকে উৎপন্ন হয় যেটা লাল চিনি, সে বিষয়ে আরও জনগণকে জানানোর জন্য। আপনারা জানেন ফুলবাড়িয়া উপজেলায় এবছর প্রায় 750 হেক্টর জমিতে আখ উৎপাদন হয়েছে, যেটা এখনও হারভেস্টিং চলছে। এক্ষেত্রে আমরা ফুলবাড়িয়া উপজেলার যে আখ উৎপাদন হয় সেক্ষেত্রে 3টি পর্যায়ে আখটি ব্যবহার হয়ে থাকে। একটি চিবিয়ে খাওয়ার জন্য কিছু আখ ব্যবহার হয়ে থাকে, এবং এই আখ থেকে লাল চিনি উৎপাদন হয়ে থাকে, এবং সামান্য কিছু গুড় উৎপাদন করে থাকে। এই জন্য ফুলবাড়িয়ার যে লাল চিনি একটা ঐতিহ্যবাহী, প্রায় 250 বছরের একটা ঐতিহ্য। এর ফলে যে এই লাল চিনির একটা চাহিদা, যেমন এইটা আঞ্চলিক একটা চাহিদা ছিল, এটা দেশব্যাপী ছড়িয়ে যাওয়ার পাশাপাশি এটা আন্তর্জাতিকভাবে এটা ব্যাপক সমাদৃত হচ্ছে।
হচ্ছে আমরা বিভিন্ন জায়গা থেকে ফোন পাচ্ছি, বিভিন্ন অর্গানিক কোম্পানি যারা অর্গানিক পণ্য নিয়ে কাজ করে তারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। আমরা কৃষকদেরকে মোটিভেট করার চেষ্টা করতেছি। এখানে আমাদের এই লাল চিনি উৎপাদন করার ক্ষেত্রে যে বিষয়টি সমস্যার সম্মুখীন হয়, যে হাইজিন মেনটেন করার একটা ব্যাপার থাকে, যেহেতু এটি সরাসরি ম্যানুয়ালি কৃষকদের হাতে 8 থেকে 10টি চুলা পরিবর্তনের মাধ্যমে সেটা করতে হয়, এজন্য কিছু হাইজিনিক মেনটেন করার একটা সমস্যা। এক্ষেত্রে আমরা চাচ্ছি যে যদি এটা কোনো যান্ত্রিক উপায়ে যদি ক্রাশিংটা খুব সহজে করা যায়, ওয়াশিং প্লাস ক্রাশিং এবং রস কালেকশন, এটা যদি খুব পরিচ্ছন্নভাবে করা যায় তাহলে জাল করার ক্ষেত্রে কিছু সেফটি মেজার নিলেই কিন্তু এটা শতভাগ একটা হাইজিন উপায়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। বর্তমানে যে চিনিটা উৎপাদন হচ্ছে সেটা কিভাবে বাজারজাতকরণ করছেন? এটা আমি ফুলবাড়িতে উপজেলা কৃষি অফিসার হিসেবে কর্মরত থাকার পর থেকে আমি এটা অনলাইনে অনেকগুলো আমরা ডেটাবেস করছি কৃষকদের যারা লাল চিনি উৎপাদন করে, শুধু আখ উৎপাদনকারী না, লাল চিনি উৎপাদনকারী অথেন্টিক যারা, এবং এদের মাধ্যমে আমরা কিন্তু হিউজ পরিমাণে লাল চিনি দেশের সর্বত্র অনলাইনে আমরা সাপ্লাই দিয়েছি এবং বেশ কিছু কোম্পানিও ইতিমধ্যে আমাদের কাছ থেকে, আমাদের মাধ্যমে কৃষকদের কাছ থেকে লাল চিনিটি সংগ্রহ করেছে এবং তাদের ট্রেড নেম দিয়ে এগুলো বিক্রি করছে। আর লোকালি পাইকার আছে, তারা বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়, 1-to-1 মাধ্যমে বিক্রি হচ্ছে। আমরা এখন একটা উদ্যোগ নিয়েছি যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটা আমরা কমন মোড়কের ব্যবস্থা করব, প্যাকিংয়ের ব্যবস্থা করব। সেই প্যাকিংয়ে একই ডিজাইন থাকবে। এখানে যারা উদ্যোক্তা আছে বা কৃষক যারা আছে তারা প্যাকিং করার ক্ষেত্রে তাদের নিজস্ব কোনো ট্রেড নেম যদি থাকে তাহলে ট্রেড নেমটা ব্যবহার করবে, একই রকম প্যাকেটের মাধ্যমে ফুলবাড়ির লাল চিনি হিসেবে তারা এটা বাজারজাত করবে। আমরা এই উদ্যোগটা ইতিমধ্যে নিয়েছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ দেখলেন যে বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল আখের উৎপাদন, ভবিষ্যৎ সম্ভাবনা, সব কিছু নিয়ে আজকের পর্বে আলোচনা হয়েছে। তো কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে এবং জানাতে যোগাযোগ করবেন এই ঠিকানায়। সবুজ কৃষি, জিটিভি 25 সেগুন বাগিচা, ঢাকা 1000। ফোন 83910215, মোবাইল 019214000867, ইমেল sobujkrishi@gmail.com। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।